আজ থেকে ২.৫-৩ বছর পেছনে গেলেও আমরা দেখব যে আমরা জানি না যে চ্যাম্পিয়ন্স ট্রফি জিনিসটা আবার পৃথিবীতে ফিরে আসবে। সেই জিনিসটা হইছে ২০২৩ বিশ্বকাপ চলা অবস্থায় হঠাৎ করে আইসিসি সিদ্ধান্ত নিছে যে আবার চ্যাম্পিয়ন্স ট্রফি হবে। ওয়ানডের একসময়ের খুব আকর্ষণীয় টুর্নামেন্টটা আবার হবে এবং সেটা পাকিস্তানে শুরু হচ্ছে। আমি যখন আপনাদের সঙ্গে এই কথাটা বলতেছি তখন আর মাত্র কয়েক ঘন্টা পরেই মানে ২৪ ঘন্টারও কম সময়। তারপরেই চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়াতে যাচ্ছে। তো সেদিক থেকে তো চ্যাম্পিয়ন্স ট্রফি অবশ্যই উল্লেখযোগ্য ব্যাপার। আগামী পৃথিবীর ক্রিকেটীয় স্ট্রাকচারটা কেমন দাঁড়াবে তা অনেকটাই নির্ভর করতেছে এই চ্যাম্পিয়ন্স ট্রফির উপরে। সেই ক্রিকেটিং ব্যাপারটা নিয়ে আশা করতেছি কালকে সকালেই একটু কথা বলব। কিন্তু তার চেয়ে জরুরি হচ্ছে যে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে, পাকিস্তানে একটা আইসিসি ইভেন্ট হচ্ছে, পাকিস্তানে একটা গ্লোবাল ইভেন্ট হচ্ছে। এই ব্যাপারটা বহু দিক থেকে খুব তাৎপর্যপূর্ণ। এবং আমরা যারা এই 90s প্রজন্ম, 90 যে যারা আমরা তারুণ্যে পা দিছি, শৈশবে কৈশোর থেকে বের হয়ে আসছি, তাদের জন্য পাকিস্তানে আইসিসি ইভেন্ট ফেরাটা একটা বিরাট নস্টালজিক ব্যাপার। বিশেষত সেই লাহোর, সেই করাচিতে আবার আইসিসি ইভেন্ট ফেরাটা। আমাদের সেই রানা তুঙ্গা, আমাদের সেই জয়সূরিয়া, কালুভিত রানা, আমাদের বিনোদ কাম্বলির সেই কান্না, ওয়াকার ইউনুসের সেই ওভার, কত কি, কত কি! সেই ৯৬ সালের পরে কত কি আবার কত স্মৃতি ফিরে আসতেছে পাকিস্তানে আইসিসির এই ইভেন্টটার ভেতর দিয়ে। একই সঙ্গে এটাও সত্যি যে পাকিস্তানের জন্য এটা খুব ঐতিহাসিক একটা মুহূর্ত। ২০০৯ সালে যখন পাকিস্তান থেকে আক্রমণের মুখে পড়ে শ্রীলঙ্কার দল ফ্লাইব্যাক করল, তারপরে আসলে গোটা পৃথিবী ধরে নিচ্ছিল যে পাকিস্তান আর কোনোদিন ইন্টারন্যাশনাল ক্রিকেটই ফিরবে না। এবং তাই ছিল। পাকিস্তান দীর্ঘকাল পরিত্যক্ত অবস্থায় ছিল। সেখানে আস্তে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে। পাকিস্তানের স্টেডিয়ামগুলো আবার বেঁচে উঠছে, আবার জেগে উঠছে তারা। সেই জায়গাটায় এখন আরেকটা আইসিসি ইভেন্ট হচ্ছে। যদিও সেটা নিয়ে জলঘোলা কম হয় নাই। তো এই নস্টালজিয়া এবং পাকিস্তানের যে সেলিব্রেশন, এই দুটো জিনিস নিয়ে আজকে একটু আলাপ করি। ১ম এ একটু নস্টালজিয়ার কথা বলি। দেখেন আমাদের প্রজন্মের কথা বুঝাতে এর মাঝে আমি আ অর্জুন আর রানাতুঙ্গার ২ টা ছবি পাশাপাশি পোস্ট করছি। একটা হচ্ছে 96 এ ব্যাট করতেছেন উনি, আরেকটা হচ্ছে যে এই বৃদ্ধ বয়সে এখন কিন্তু রানাতুঙ্গা একদম লিকলিকে হয়ে গেছেন। রানাতুঙ্গার রিসেন্ট ছবি আপনারা যারা দেখছেন একদম লিকলিকে। লিকলিকে অবস্থায় উনি ব্যাট করতেছেন। এখন তো বৃদ্ধ মানুষ। তো আমি ওইখানে লিখছি যে এই ২ টা ফ্রেমের মাঝখানে আমাদের যৌবন আটকে আছে। আসলেই তাই। এই যে ওই প্রজন্মের ক্রিকেটাররা এই রশিদ লতিফকে মন্দ বললি কিন্তু রশিদ লতিফ বা আমাদের ওয়াসিম ওয়াকার তারা তো সেই লেভেলের ব্যাপার। সেলিম মালিক ওই প্রজন্ম বা ইন্ডিয়ার দিকে যদি তাকান শচীন টেন্ডুলকার, আজহারউদ্দিন, ভেঙ্কটেশ প্রসাদ, জাভাগল শ্রীনাথ মানে দ্যাট ওয়াজ বিউটি। সবচেয়ে বড় বিউটি তো শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা কি করল 96 এ এবং আমাদের বেশিরভাগেরই এই প্রজন্মের আমরা যারা 90s কিড না। ঠিক 90s কিড তো আমাদের বলা যায় না কারণ 90s এ তো আমরা কৈশোর পার হচ্ছি। মানে টিন অফ 90s বলা যায়। টিন অফ 90s যারা তাদের কিন্তু আসলে ক্রিকেটের ১ম যে রঙিন স্মৃতি এটা 96। যদিও রঙিন পোশাকে ক্রিকেট যাত্রা শুরু করছিল 92 তে কিন্তু 96 টা আসলে সবচেয়ে বর্ণময় স্মৃতি আমাদের কাছে। বিশেষত আমাদের সাবকন্টিনেন্টে হচ্ছে, আমাদের এখানে ক্রিকেটাররা দারুণ পারফর্ম করছেন। তার মধ্যে শ্রীলঙ্কা ওরকম একটা রূপকথার জন্ম দিছে। এবং সেই রূপকথাটা শেষ হচ্ছে সে লাহোরের এই গাদ্দাফি স্টেডিয়ামে। যে গাদ্দাফি স্টেডিয়ামে এই চ্যাম্পিয়ন্স ট্রফিরও বেশ কিছু ম্যাচ হবে। আমি খুব আশা করছিলাম যে চ্যাম্পিয়ন্স ট্রফির ওপেনিং ম্যাচ অথবা ফাইনাল ম্যাচটা গাদ্দাফিতে হোক। কারণ গাদ্দাফি তো নানা কারণে স্মৃতি বিজড়িত। দেখেন গাদ্দাফি স্টেডিয়াম আমাদের মানে সাবকন্টিনেন্টের ক্রিকেট হিস্ট্রি, ইভেন ইন্টারন্যাশনাল ক্রিকেট হিস্ট্রি যদি লেখেন এই মডার্ন যুগের, তাহলে গাদ্দাফি স্টেডিয়াম অনেকগুলো বড় ঘটনার সাক্ষী। মানে বাঁক নিয়ে ফেলছে সব ঘটনা এই গাদ্দাফি স্টেডিয়ামে ঘটছে। সেই গাদ্দাফি স্টেডিয়ামে ১৯৯৬ সালে বিশ্বকাপ জিতছিল শ্রীলঙ্কা। তখন তো ওয়ানডে ক্রিকেটটাই ছিল পিনাকল ক্রিকেট। মানে জনপ্রিয়তার দিক থেকে যদি আপনি দেখেন। তখন তো টি-টোয়েন্টি ছিল না, ফলে ওইটাই সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট ছিল। ওই টাইমটার কথা শুধু যে আমি নস্টালজিক হয়ে যাচ্ছি বা ২-১ টা মিডিয়া ম্যান নস্টালজিক হয়ে যাচ্ছে তা না। ওই সময় যারা ক্রিকেট অর্গানাইজার ছিলেন তারাও খুব নস্টালজিয়ায় ভুগতেছেন। বিশেষত ক্রিকেট ফো গতকালকে একটা স্টোরি পাবলিশ করছে এহসান মানির সঙ্গে কথা বলে।
এহসান মানি একসময় পিসিবি চেয়ারম্যান ছিলেন, পরে আইসিসি চেয়ারম্যান ছিলেন। এহসান মানি ছিলেন 96 ওয়ার্ল্ড কাপ অর্গানাইজিং কমিটির সম্ভবত জেনারেল সেক্রেটারি। এহসান মানিকে যখন ওরা রিঅ্যাকশন জানতে চাইছে যে কেমন লাগতেছে সেই 96 এর পর আবার পাকিস্তানে আইসিসি ইভেন্ট হচ্ছে, তো উনি প্রথম যে কথাটা বলছেন যে আমি যোগ্যতারে মিস করতেছি। দেখেন এই যে আমাদের ক্রিকেট, সাবকন্টিনেন্টের ক্রিকেট একটার সময় কোন জায়গায় ছিল, এই একটা বাক্য সব বলে দেয়। আজকে সাবকন্টিনেন্টে ক্রিকেট একটা হিংস্রতার নামে পরিণত হয়েছে, ক্রিকেট একটা জাতীয়তাবাদী জোশ প্রকাশের জায়গায় পরিণত হয়েছে। সবসময় ছিল ক্রিকেট, ক্রিকেট খুব ন্যাশনালিজম ওরিয়েন্টেড খেলা। ফুটবলে যেমন মূল খেলাটা হয় হচ্ছে ক্লাব ওরিয়েন্টেড, ওখানে ন্যাশনালিজম অনেক ভালোবাসার জায়গা, 4 বছরে একবার বা মাঝে মাঝে অন্যান্য ছোটোখাটো টুর্নামেন্টে খেলোয়াড়রা রোমান্টিসিজম নিয়ে খেলতে যায়। আমাদের জন্য ক্রিকেটটা সেই ন্যাশনালিজমটা একটু বেশিই ছিল চিরকাল, কিন্তু এইরকম নোংরা চেহারা ধারণ করে নাই। 90s পর্যন্ত এরকম নোংরা চেহারা ধারণ করে নাই। এইটা তো অ্যাকচুয়ালি 2005-06 এসে এই অবস্থা হলো। তারপর থেকে দিন গড়াইছে আর নোংরা হয়েছে, দিন গড়াইছে আর নোংরা হয়েছে। বিশেষত ইন্ডিয়া, পাকিস্তান এবং বাংলাদেশ, সরি টু সে আমি এই 3টা দেশেই বলি, এখানকার ম্যাক্সিমাম ক্রিকেট দর্শক, একদম মানে এই নিষ্ঠুর কথাটা না বলে পারতেছি না, ম্যাক্সিমাম ক্রিকেট দর্শকের কাছে ক্রিকেটের কোনো রোমান্টিক ফিলিং নাই, ক্রিকেটের কোনো পারফরমেন্সের কোনো অর্থ নাই। এরা একটাই জিনিস চায় যে প্রতিপক্ষরে হারাইতে হবে। সেটা যদি এমন হয় যে রাতের অন্ধকারে ওদের গিয়ে মাথায় বাড়ি দিয়ে মেরে হারানো সম্ভব, তাও তারা রাজি। বেশিরভাগই দেখবেন খেলা দেখতেছে না সারাদিন, খেলা দেখলেও দেখতেছে যেতে কি হারে। অন্য দলের একজন খেলোয়াড় একটা বিউটিফুল স্ট্রোক করলে যে হাতে তালি দেওয়া যায়, এই জিনিসটাই আমরা ভুলে গেছি। আমরা দিতাম, আমরা দিতে দেখছি দর্শকরে। আমি আবাহনী মোহামেডান ম্যাচে, ভারত পাকিস্তান ম্যাচে দেখছি যে প্রতিপক্ষের কেউ ভালো করলে ওই প্রতিপক্ষের দর্শকরাও উঠে দাঁড়ায় হাতে তালি দিচ্ছে। কোথায় গেছে সেই দিন? নাই, কিচ্ছু নাই। ভারত পাকিস্তান এই তিক্ত সম্পর্ক তো চিরকাল ছিল, সেই 47-এর পর থেকে ছিল, কিন্তু এই নোংরামি ছিল না। 96-এ যখন ওয়ার্ল্ড কাপ হলো, ওয়ার্ল্ড কাপটা কে করছিল মূলত? ভারত পাকিস্তান শ্রীলঙ্কা শেয়ার করছিল। শ্রীলঙ্কার অংশটা তো কার্যত ভেস্তে গেছিল, শ্রীলঙ্কায় বেশিরভাগ দেশ যায় নাই তখন, ওদের ওখানে ওই যে তামিল ভার্সাস সিঙ্গলিস ব্যাপক লড়াই চলতেছে, হলো মূলত ভারত পাকিস্তানে। দেখেন ভারত পাকিস্তানের সংগঠকদের মধ্যে তখন রিলেশনটা কি ছিল? এই যে এহসান মানি আজকে প্রথম বাক্যটাই বললো যোগ্যতারে মিস করতেছি। জগমোহন ডালমিয়া ইন্ডিয়ান হিন্দু, আর এহসান মানি পাকিস্তানি মুসলিম। দুজনের রিলেশন দেখে এই দুনিয়ার কেউ কোনোদিন অনুমান করতে পারে না যে এরা এক মায়ের পেটের ভাই কিনা। দুইজন ক্রিকেট সংগঠক হাতে হাত রেখে এই পৃথিবীর ক্রিকেটকে অন্য লেভেলে নিয়ে গেছে। আজকে যে এত টাকার ঝনঝনানি দেখেন ক্রিকেটে, ব্রডকাস্টিং সত্ত্ব বেচে এত আয় দেখেন, এই দুইটা লোকের কৃতিত্ব। সঙ্গে হারুন লর্গাতের কথা মনে রাখতে হবে, সাউথ আফ্রিকান। এই 3জন মানুষ ক্রিকেটটা ঢেলে সাজাইছে। তাতে তো এই যে এহসান মানি সাহেব বা যোগ্যদা, এদের জাতিগত পরিচয়, দেশের পরিচয়, এটা বাধা হয় নাই। তখন র্যান্ডম পাকিস্তানি সংগঠকরা ইন্ডিয়া আসছেন, মিটিং করছেন, ইন্ডিয়ান সংগঠকরা পাকিস্তানে যাচ্ছেন, মিটিং করতেছেন। মনে হচ্ছে যে একটাই গ্রুপ জাস্ট একটু বর্ডার পার হতে হচ্ছে, জাস্ট একটু ভিসা নিতে হচ্ছে, ইমিগ্রেশন পার হতে হচ্ছে। এছাড়া এরা ভাইয়ের মতো মিশতেছে। এরা এক হয়ে ফাইট করে বাংলাদেশকে টেস্ট স্ট্যাটাস এনে দিচ্ছে। জগমোহন ডালমিয়ার কৃতিত্ব সেখানে সবচেয়ে বেশি। এহসান মানির কথা বললে তো চলবে না, উনি ছিলেন সবসময় ডালমিয়ার পাশে, দুই ভাইয়ের মতো মিশছেন সবসময়। ডালমিয়া একটা জিনিস ভাবছেন, একটা আইডিয়া ভাবছেন, ওটা বাস্তবায়িত করছেন এহসান মানি। আজকে যখন পাকিস্তানে আইসিসি ইভেন্ট ফিরছে, খুব স্বাভাবিকভাবে মানির সবার আগে জগমোহন ডালমিয়ার কথা মনে পড়া উচিত, এবং উনি বলছেন যে সেই এরা তো আর নাই, সেই যুগ তো আর নাই যে আমরা ওই বন্ধুর মতো মিশতাম। ক্রিকেটারদের কথা ভেবে দেখেন, এই সচিন টেন্ডুলকাররে ইন্ডিয়ানরা কতটা উপরে মনে করে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, কথাবার্তা শুনে, যে মোহাম্মদ হানিফ তার চেয়ে বেশি রেট করতেন। মোহাম্মদ হানিফের কাছে টেন্ডুলকার ছিলেন ভিন আকাশ থেকে আসা এক তারকা। মোহাম্মদ হানিফ মিডিয়াতে খুব একটা আসতেন না। তো আপনি দেখেন মোহাম্মদ হানিফের দিয়ে সার্চ দিয়ে দেখেন, মোহাম্মদ হানিফের কোড সার্চ দিয়ে দেখেন, লাস্ট যতবার উনি মিডিয়া ফেস করছেন সববার সেদে মিডিয়া ফেস করছেন এবং টেন্ডুলকারের জন্য করছেন। যখন ইন্ডিয়ান পত্রিকায় হেডিং করছে এন্ডুলকার, যে টেন্ডুলকার আর চলে না, তখন উনি প্রেসে নিজে ফোন দিয়ে বলছেন যে আমি কলাম লিখব। উনি লিখছেন যে এখনই টেন্ডুলকারের বিদায় লিখেন না, এখনো অনেক সময় বেঁচে আছে। উনি বলছেন যে আমাকে লোকে ভালো ক্রিকেটার বলতো, আমি সেই লোক যে আমি সারদার ব্র্যাডম্যানের খেলা দেখছি, আবার সচিনের খেলা দেখছি, সচিন অনেক আগায়। এই কথা সত্যি হইতে হবে আমি বলতেছি না, এটা একটা পাকিস্তানি লিজেন্ড বলতেছে ইন্ডিয়ান একটা উঠতি তারকা সম্পর্কে।
তখন তো টেন্ডুলকার উঠতি তারকা। সেই একটা সম্পর্ক এদের ছিল এবং ক্রিকেটারদের পারস্পরিক সৌহার্দ্য, এটা ঠিক মাঠে গন্ডগোল হতো। মাঠে তো ক্রিকেটারদের কাজই গন্ডগোল করা। মঙ্গিয়ার সঙ্গে ওয়াকারের লেগে যেত, অমুক হতো তমুক হতো, জাভেদ মিয়াঁদাদের সঙ্গে হতো। ম্যাচ শেষ হলেই সব হোটেলে গিয়ে একসঙ্গে আড্ডা দিত। ইন্ডিয়ান বহু ক্রিকেটার পাকিস্তানে গেলে পাকিস্তানি ক্রিকেটারদের বাসায় ডিনার করতো। ওরা ওরকম প্রোগ্রাম সাজাইতো যে আজকে আমার বাসায় ডিনার করবে, আজকে ওর বাসায়। আপনার গাভাস্করদের আমলে তো পাকিস্তানি ক্রিকেটাররা ইন্ডিয়ায় এসে হোটেলেই থাকতো না খুব একটা। তারা মুম্বাই, দিল্লির বিভিন্ন ক্রিকেটারের বাসায়, ফিল্ম স্টারদের বাসায়ও থাকতো। মানে পাকিস্তানি ক্রিকেট তারকা প্রেম করতেছে ইন্ডিয়ান একজন মেয়ের সঙ্গে। এটা তো খুব নিয়মিত ঘটনা ছিল। সে সব কিছু নষ্ট হয়ে গেছে। আমরা পুরো বিশ্বই কেমন যেন মানে অসহনশীল হয়ে যাচ্ছে সব কিছুতে। স্পোর্টস যেখানে হওয়ার কথা ছিল পুরো শান্তির কথা, সেই জিনিসটা আজকে কি হলো দেখেন। এই নস্টালজিয়ার কথা বলতেছিলাম, নস্টালজিয়ার কথা বলতে বলতে সেই তিক্ততার জায়গায় চলে আসছি। এবারও আইসিসি ট্রফি নিয়ে সেই তিক্ততাগুলো আমরা দেখলাম। যখন চ্যাম্পিয়ন্স ট্রফি ঠিক হলো পাকিস্তানে হবে, তখন তো আইসিসি সর্বসম্মতিক্রমে ডিসিশন নিল এবং পাকিস্তান এর আগে গত কয়েক বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট হোস্ট করতেছে। বেশ কিছু ছোট বড় আঞ্চলিক টুর্নামেন্ট করে ফেলছে, বড় বড় টিমরে আতিথ্য দিচ্ছে। মোটামুটি প্রুভ হয়ে গেছে পাকিস্তান 2009 আর পড়ে নাই। দেখেন ওই যে বলতেছিলাম যে গাদ্দাফি স্টেডিয়ামের ইতিহাস, গাদ্দাফি স্টেডিয়াম যেমন রানাতুঙ্গার হাতে ট্রফি দেখছে, ওই গাদ্দাফি স্টেডিয়ামে কিন্তু আবার দেখছে যে শ্রীলঙ্কান ক্রিকেটাররা গুলি খেয়ে আহত অবস্থায় মাঠের ভিতরে এসে হেলিকপ্টারে করে এয়ারপোর্টে ফ্লাই করে চলে গেছে। সেই গাদ্দাফি স্টেডিয়ামের এলাকায় আবার খেলা হচ্ছে। গাদ্দাফি স্টেডিয়ামে একের পর এক ম্যাচ হচ্ছে, রাওয়ালপিন্ডিতে হচ্ছে, করাচিতে হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে। ফলে আমরা মোটামুটি বুঝে ফেলছি যে পাকিস্তান ক্রিকেটের জন্য আবার সেফ এবং পাকিস্তানে ক্রিকেট চলবে। সবাই মেনে নিল, ইন্ডিয়া বেঁকে বসলো। গত কয়েক বছর ধরে এই জিনিসটা চলতেছে। ইন্ডিয়া দ্বিপাক্ষিক কোনো সফরে তো যাই না, 2007-এর পরে মনে হয় যায় না। অথচ দ্বিপাক্ষিক সফরগুলো কি রোমান্টিক ছিল, সেই সেভাগের ট্রিপল সেঞ্চুরি অমুক তমুক। যাই হোক, দ্বিপাক্ষিক সফরে না যাক, কদিন আগে পাকিস্তান 2023 ওয়ার্ল্ড কাপ খেলে গেল না ইন্ডিয়া এসে। অ্যাটলিস্ট এই ভদ্রতাটা করা উচিত ছিল। তোমাদের তো স্পেশাল সিকিউরিটি মিকিউরিটি দিত তারা, অবশ্যই দিত। ইন্ডিয়া দলের সামান্য কিছু হইলে তো পাকিস্তান বুঝেই যে পাকিস্তানের কি বিপদ নেমে আসবে, ফলে তারা সিকিউরিটি দিয়েই রাখতো। তারপরে জানি না, এগুলা কূটনৈতিক ব্যাপার, নানা রকম ইকুয়েশন। আর এখানে তো রাজনৈতিক দল কোনটা ক্ষমতায় আছে এটা খুব প্রভাব ফেলে। যে দলটা এখন ইন্ডিয়া ক্ষমতায়, তারা আসলে ইন্ডিয়া পাকিস্তান সুসম্পর্কের কথা ভাবে না। অন্য দলটা ক্ষমতায় থাকলে হয়তো এই সুসম্পর্কটা একটু অন্যরকম থাকতো। অ্যাটলিস্ট এইভাবে চ্যাম্পিয়ন্স ট্রফিটায় তারা না যাওয়া করতো না। এইটা নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে কি হবে না একদম শেষ পর্যন্ত তিক্ততা থাকলো। শিডিউল ঘোষণা করতে দেরি হলো, 100 দিনের কাউন্টডাউনটা হলো না, ব্রডকাস্টাররা চিল্লাপাল্লা করতেছিল ভেন্যুগুলো কোনটা কি হবে। ইভেন যেহেতু দ্রুত ডিসিশন হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হবে, ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পিসিবি তার ভেন্যুগুলারে অনেকগুলো ভেন্যু রিনোভেট করছে, ইনক্লুডিং গাদ্দাফি। তো এইগুলো ঠিক মতো সময় মতো রেডি হবে কিনা নানা রকম কনফিউশন ছিল। শেষ পর্যন্ত সব কনফিউশন উড়ায় দিয়ে টুর্নামেন্ট শুরু হচ্ছে। এর আগেও দুদেশের তিক্ততাটা মারাত্মক আকার ধারণ করছে। এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফির যে লোগো, এই লোগোটা ইন্ডিয়ার দল পড়তে আপত্তি করছিল। তারা বলছিল লোগোর নিচে সবসময়, আপনারা জানেন যে গ্লোবাল ইভেন্টে, সেটা আইসিসির হোক ফিফার হোক, গ্লোবাল ইভেন্টে লোগোর সঙ্গে হোস্ট কান্ট্রির নাম থাকে। তো তারা সিদ্ধান্ত নিয়েছিল লোগো রাখবে, হোস্ট কান্ট্রির নাম ফেলে দিবে, মানে পাকিস্তান শব্দটা রাখবে না জার্সিতে। ঘৃণা কোন পর্যায়ে পৌঁছাইছে পরস্পরের প্রতি, আমি মানে এটা কল্পনাও করতে পারি না। কোন পৃথিবীতে বসবাস করি আমি, হয়তো এখানে আসলে আসলে এই সব ক্ষেত্রে নিজের সংখ্যালঘু মনে হয়। যে আসলেই ওই যে শান্তির কথা ভাবি, ভালোবাসার কথা ভাবি, আমি বোধহয় সংখ্যালঘু, এরকম এই 2-4 জন মনে হয় যে এই পর্যায়ে ঘৃণা গেছে যে নামটাও রাখা যাবে না। তো সেইটা নিয়ে তিক্ততা হলো। তারপরে অধিনায়কদের একটা সেশন হওয়ার কথা ছিল পাকিস্তানে, সেটাও রোহিত শর্মা গেল না। যাবে না জানানোর পরে ওরা অধিনায়কদের সেশনটাই বাদ দিয়ে দিল। কি করবে এখন? আপনার একটা পার্টিসিপেটিং দেশের ক্যাপ্টেনও যদি না আসে, সে একাও গেল না। এমনকি ইন্ডিয়ান কোনো আম্পায়ার এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে আম্পায়ারিংও করতেছে না। পাকিস্তানও কাউন্টার হিসাবে যেটা করলো শেষ পর্যন্ত, এটাও লজ্জার ব্যাপার। পাকিস্তানে উদ্বোধনী অনুষ্ঠানে সব পার্টিসিপেটিং কান্ট্রির ফ্ল্যাগ ছিল, ইন্ডিয়ার ফ্ল্যাগটা তারা রাখে নাই। এটা অবশ্য পাকিস্তান ব্যাখ্যা করতে পারে তাদের ক্ষোভ দিয়ে যে ইন্ডিয়া এই করছে। ভাই, ক্ষোভের জবাব যদি ক্ষোভ হয় তাহলে তো এটা আর সমাধান হলো না। সেই মহাত্মা গান্ধীর কথা যে আপনি যদি চোখের বদলে চোখ তুলে নিতে যান, তাহলে তো কিছুদিনের ভিতরে পৃথিবীর সব লোক দুটো করে চোখ হারায় ঘুরবে। কোনো এক জায়গায় তো থামতে হবে, কাউকে একজনকে তো হাত বাড়ায় দিতে হবে, কাউকে একজনকে তো বলতে হবে এনাফ ইজ এনাফ।
আর শত্রুতা করব না। আমি জানি না কে বলবে সেটা। কোনো একটা লোকের উঠে দাঁড়ায় বলা দরকার যে আর না, যথেষ্ট হইছে শত্রুতা। এই পৃথিবীটা শত্রুতায় শেষ হইতে বসছে। প্লিজ এটা বন্ধ করেন। যাক, শেষ পর্যন্ত কি বলতে কি আলোচনায় ঢুকে গেলাম। শেষ পর্যন্ত যে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে সবকিছু ঠিক থাকলে ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির ১ম ম্যাচ মাঠে গড়াবে। একদিন পরে আমাদের ম্যাচও মাঠে গড়াবে। ফলে আমাদের এত গ্লোবাল পার্সপেক্টিভ ভাবার আসলে টাইম নাই। আমাদের নিজেদের নিয়ে ভাবতে হবে, নিজেদের নিয়ে কথা বলতে হবে। সবার জন্য শুভকামনা থাকলো। বুঝতেই পারতেছেন সবচেয়ে বেশি শুভকামনাটা আমার দলের জন্যই থাকলো। বাংলাদেশ দলের জন্যই থাকলো। অনেকেই আমার পোস্টের নিচে বিশেষত ইন্ডিয়ান ভাই বন্ধুরা খুব গালিগালাজ করছেন যে বাংলাদেশ কিচ্ছু পারবে না, কিচ্ছু করবে না। তারা মনে করতে পারেন না যে ইন্ডিয়া ২০০৭ বিশ্বকাপে কিভাবে বাদ পড়ছিল, ইন্ডিয়া ২০১৫ বিশ্বকাপে কি ছলচাতুরি করে বাংলাদেশকে হারাইছিল, এগুলো তারা মনে করতে পারেন না বলে এগুলো করেন। আমি দোষ দেই না, মানুষের স্মৃতির সমস্যা থাকে। তারপরেও আমি একটু আশা নিয়ে চাইয়া থাকতে চাই। আমি কিন্তু কখনো বলি নাই যে আমরা ইন্ডিয়ারে হারাবোই। আমি বলছি এটাই ৩ দলের মধ্যে সবচেয়ে ভালো চান্স। সেই চান্সটা কেমন এটা আগামী কনটেন্টেও আরেকটু বলবো। সঙ্গে আমরা একটু দেখি যে আসলে বাংলাদেশের অন্যান্য বিষয় নিয়েও একটু কথা বলতে হবে। সবাই ভালো থাকবেন। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য শুভকামনা।